নমস্কার, আমি আপনাদের সকলের প্রিয় শুভাদিত্য, মহারাজ, বিক্রম আর ঘোতনদার অতি প্রিয় ছোট ভাই বাবাম। খুব কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের পরিবার গেছে, সারা পৃথিবী যাচ্ছে। আমিও আমার বাবা দুজনেই করোনা আক্রান্ত হয়ে ঘরে বন্দি ছিলাম, অনেকটাই সুস্থ হয়ে উঠেছি। কিন্তু এর মাঝে আমরা আমাদের সকলের প্রিয় ঘোতনদাকে হারিয়েছি। ঘোতনদাকে হারানোটা আমরা কেউই মেনে নিতে পারছি না। একটা ছোট্ট কথা খুব মনে পড়ছে, আপনারা যারা আমাকে চেনেন জানেন, জানুয়ারি মাস থেকে আমি একটা স্লিপ ডিস্কের সমস্যায় ভুগছিলাম, অপারেশন করার কথা ছিল। সেই সময় ঘোতনদারও হাত ভেঙে যায় এবং ওই 1.5 মাস যতগুলি ডাক্তার আমি ভিজিট করেছি, পার্ক ক্লিনিক থেকে পিয়ারলেস, সব কটাতে ঘোতনদা আমার সাথে গেছে। আমি বলেছিলাম তুমি হাত ভাঙা নিয়ে যেও না, তোমার অফিসের এত চাপ। তখন বলেছিল যে না, তুই আমার একমাত্র ছোট ভাই। সত্যি এই দুই ফ্যামিলি দিক দিয়ে আমি সবচেয়ে ছোট এবং ঘোতনদা সবচাইতে বড়। তো ডাক্তার এমনও বলেছে কে পেশেন্ট, দাদা না ভাই, কারণ ওর হাত ভাঙা আমার হাতে লাঠি। তো আমি বলছি না না, ভাই হচ্ছে পেশেন্ট। এই কথাগুলো আছে খুবই মনে পড়ছে। 1.5 মাস পর আবার আমাদের একসাথে যাওয়ার কথা ছিল, তো যাই হোক, সব তো উল্টোপাল্টা হয়ে গেল। আজকে ঘোতনদা চলে যাওয়ার পরে 11তম দিন। আমাদের মত কোনো দিন মেলেনি, বিশেষ করে রিলিজিয়াস মতভেদ যেটা ছিল, তো সেই নিয়ে কখনো ঝামেলাও আমাদের হয়নি। আমার জগন্নাথ আমার কাছে, ঘোতনদার কমিউনিজম ঘোতনদার কাছে। আজকে এই 11তম দিনে কিছু একটা করার ইচ্ছা আমাদের সকলেরই ছিল। ভোর 5টায় আমার খেয়াল আসে যে যদি আমরা একটা স্মরণসভা করতে পারি। ঘোতনদা এগুলো খুব পছন্দ করতো, গান বাজনা, স্মরণসভা। তো তখনই আমি আমার টিমকে, আমার গ্রুপকে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে অ্যাপ্রোচ করি এবং এই সারা দিনের মধ্যে সবাই সব কাজের ফাঁকে সব কিছু পাঠিয়েছে, সেগুলো একত্রিত করে আজকে আমাদের এই ক্ষমা করবেন, করোনার থেকে উঠেছি তো এখনও শরীরটা ঠিক হয়নি, এই ভার্চুয়াল স্মরণসভা ঘোতনদার উদ্দেশ্যে। ঘোতনদা তুমি যেখানেই থাকো ভালো থেকো, এটাই আমাদের তোমার প্রতি শ্রদ্ধার্ঘ ভালোবাসা। এবং তুমি যেভাবে মানুষকে সাহায্য করেছো আজীবন, আমরা চেষ্টা করব সকলেই তোমার মতাদর্শ মেনে সেটা করার। অনুষ্ঠানটি সুন্দর করে পরপর আমি চেষ্টা করেছি সাজানোর, এই কঠিন পরিস্থিতিতে, কেন আমি ঘরবন্দি, তার মাঝেও ইচ্ছা ছিল আমার বাবা অর্থাৎ ঘোতনদার ছোট মামাকে দিয়ে এই অনুষ্ঠান শুরু করানো, কিন্তু বাবা রেকর্ড করতে পারেনি। স্বাভাবিক, বাবা মেনে নিতে পারছে না, কারণ বাবার কাছে ঘোতনদা টুটু বলে ডাকতো, বন্ধু ছিল। আমার মা অর্থাৎ ঘোতনদার ছোটো মামিকে আমি বলেছিলাম মা একটু কিছু রেকর্ড করে দাও। মা প্রচণ্ড কান্নাকাটি করেছে, তাও যেটুকু পেরেছি তার থেকে আমি নিয়েছি। প্লাস মাস্কেরও একটা ব্যাপার ছিল, কারণ আমি যেহেতু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠিনি। আর আত্মীয় স্বজনদের মধ্যে বয়োজ্যেষ্ঠরা, পুতুলদি, এনারা সবাই খুবই বলতে বলতে হয়তো একটু কেঁদে ফেলেছেন। আপনারা শুনুন, কখনোই যেন আমাদের মনে না হয় যে ঘোতনদা আমাদের মধ্যে নেই, আমাদের হৃদয়ে আছে, সেই উদ্দেশ্যে এটা করা। পরপর এই কথাগুলো, এই ছবিগুলো, এই কিছু পুরনো স্মৃতি আমরা দেখব। চেষ্টা করেছি যতটা সম্ভবভাবে ঘোতনদার স্মৃতি আপনাদের সামনে তুলে ধরার। ভুল হয়তো অনেক হয়েছে, ক্ষমা করবেন, ভুল তো অনেক হয়েছে, কিন্তু সবাই মিলে একসাথে চলুন আমরা ঘোতনদার স্মৃতির উদ্দেশ্যে একটা যাত্রা করি। ধন্যবাদ। দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। আরে দূর, কান্নাকাটি করছো কেন? এমনি বলো না। ওর সম্বন্ধে আর কিছু বলার নেই, কি বলবো। ওকে আমি, ও যখন টেনে পড়ে তখন আমি এই বাড়িতে আছি, ও আমাকে মামি বলে জানে, সবসময় মামি খাওয়ার, মামির সব কিছু নিয়ে থাকতো। লাস্ট 1 বছর ধরে মামির বাড়িতে
এই প্যান্ডেমিকের জন্য আসা যাওয়া নেই, দূরত্ব মেনটেন করে আমরা দেখা সাক্ষাৎ করি। লাস্ট 2 মাস আগে এসে বাইরের থেকে বললো মামিকে একটু দেখবো, হাসিটা দিল। আমি বাইরে গেলাম, মাস্ক পরা ছিলাম, বললো মামি তুমি মাস্ক পরেছো কেন? আমি থেকে বাবা আমার ভয় লাগে, বাইরে গেলে একটু পড়ি। শেষ পর্যন্ত ওই এই রোগে যে এইভাবে চলে যাবে আমি ভাবতেই পারিনি। আমার মনে হয় এখনো আমাদের সাথে রয়েছে। আর কি বলবো, কিছু বলার নেই। মৃত্যু জীবনে অনেক দেখেছি, কিন্তু আমি বাকরুদ্ধ আমি হই। আমার ভাই তো সন্তানের মতো ছিল। আমি সঞ্চিতাকেও বলেছি, সঞ্চিতা আমার বলার কিছু নেই, আমার ভাষা নেই, এই ভাষাহীন। তবে একটা কথা ও চলে যাওয়ার পর মনে হয়েছে অনেক বড় মানুষের সম্বন্ধে এটা বলা, সেটাই বাবার মনে এসছে, সেটাই বললাম। এনেছিলি সাথে করে মৃত্যুহীন প্রাণ, মরণে তাই করে গেলাম, আর কিচ্ছু বলার নেই। ওয়েল, দাদা যে নেই এটা এখনও আমার কাছে আনথিঙ্কেবল। ইটস আ বিগ লস অ্যান্ড আই এম কমপ্লিটলি হার্ট ব্রোকেন। যাই হোক, ফার্স্ট অফ অল I shared a very special bond with him, and we always looked up to him while growing up. Have a lot of memories. So, as a person, বাইরে থেকে হয়তো রাগী মনে হতো, but he had a very soft heart. He was kind and a very helpful person and very generous. আর লোকের পাশে যেভাবে দাঁড়াতো, আমি আর কাউকে দেখিনি ওরমভাবে আনকন্ডিশনালি লোকের বিপদে আপদে এগিয়ে আসতে। And he was very passionate about helping others, about reaching out to people, and he also took pride in helping people out. So we'll all miss him. I will miss his unconditional love, his unconditional affection, his warmth, and his phone calls. So, but he will live in our memories. Life will never be same for me without him. সন্দীপ ভট্টাচার্য, এই নামটা বড় দূরে, কারণ ওটা তো পোশাকি নাম। আসল যে নামটা আমাদের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান, যে নামটা সারা জীবন আমরা বয়ে বেড়াবো, তা হলো ঘোতন। ঘটনারে অসময়ে এরকম না বলে না কয়ে চলে গেলি। আমি জানি প্রকৃতির নিয়মে এই জীবন একদিন শেষ হবে, সবাইকে যেতে হবে। তা বলে এরকম একেবারে হঠাৎ ছোটবেলার সেই কত কত স্মৃতি। আসলে আমাদের তো একসাথে বেড়ে ওঠা, বড় হয়ে ওঠা, আমি, তুই, নন্দু, হঠাৎ হামটি, মুন্টি, কলি, রামগড়ের এই গলি, D-125-এর ছাদ, বাড়ি, আমাদের বাড়ি, দাপিয়ে বেড়ানো, খেলে বেড়ানো, হুটোপুটি করে বেড়ানো, সেসব স্মৃতি তো ছোট করে এইটুকু সময়ের মধ্যে বলা যায় না। তো জীবন শুরু সেই সেন্ট মেরিস থেকে, সেখান থেকে আন্টি এদিপ অর্থাৎ একে ঘোষ মেমোরিয়াল। তারপরেও প্রফেশনালি বড় হয়ে আমরা কাছাকাছি চলে এসেছিলাম আমাদের পেশাগত কারণে। সঙ্গে শিলিগুড়ির সেই স্মৃতি আজও আমার মনের কুঠিরে, মনের অন্তরে একেবারে উজ্জ্বল বিরাজমান। তুই চলে যাওয়া, তোর চলে যাওয়া আমাদের সকলের মনের, হৃদয়ের, জীবনের একটা দিক সম্পূর্ণ অন্ধকার হয়ে যাওয়া। আমাদের সকলের জীবনের, মনের, হৃদয়ের একদিকে পুরো অন্ধকার নেমে এসেছে। আর তাই সেই রবীন্দ্রনাথকে স্মরণ করি, তোকে স্মরণ করি। যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে, সব সঙ্গীতে গেছে ইঙ্গিতে থামিয়া, যদিও সঙ্গী নাহিরে অনন্ত অম্বরে,
যদিও ক্লান্তি আসিছে অঙ্গে নামিয়া, মহা আশঙ্কা জপিছে মৌন মন্থরে, দিক দিগন্ত অবগুণ্ঠনে ঢাকা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। এ নহে মুখর বনমন বনগুঞ্জিত, এ যে অজগর গরজে সাগর ফুলিছে, এ নহে কুঞ্জ কুন্দ কুসুম রঞ্জিত, ফেনহিল্লোল কলকল্লোলে দুলিছে, কোথারে সে তীর ফুল পল্লব পুঞ্জিত, কোথারে সে নীর, কোথা আশ্রয় শাখা, তবু বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। ওরে ভয় নাই, নাই স্নেহ মোহ বন্ধন, ওরে আশা নাই, আশা শুধু মিছে ছলনা, ওরে ভাষা নাই, নাই বৃথে বসে ক্রন্দন, ওরে গৃহ নাই, নাই ফুল সেজ রচনা, আছে শুধু পাখা, আছে আছে মহানব অঙ্গন, উষা দিশা হারা নিবিড় তিমির আকা, ওরে বিহঙ্গ, ওরে বিহঙ্গ মোর, এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। গৌতম রে, আমার ভালোবাসা নিস, যেখানেই থাকিস ভালো থাকিস, ভালো থাকিস ভাই আমার। How does one start writing about someone whose personality was beyond boundaries of love, concern, and connection? For me and my daughters, he was the epitome of good looks, style, and charm. For Tara and Shama, when they were little girls, he was their handsome kaka. Later in life, he was just handsome for them. For me, he was the most gentle and loving brother-in-law. Our bonding grew stronger when Shobu was posted at Siliguri in the 90s, and Gautam was also working there. He was always ready to help. With a lot of effort, he managed to get Mishtu's graduation degree from Kolkata University after nearly 30 years of her passing out. Since Shobu was lonely during his retirement days, Gautam visited him regularly to make him feel wanted. He is the only member of our family who came and offered condolences in December when I lost my younger sister, his husband, to COVID. His social graces were impeccable. One can't find faults. I can keep writing about him, telling about him. It's an endless saga. He's now with his maker. May his rest in peace. I will miss him dearly. তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, এ সমুদ্রে আর কভু হব না কো পথহারা। তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো, যেথা আমি যাই না কো তুমি প্রকাশিত থাকো। আকুল নয়ন জলে ঢালি গো কিরণ ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুব তারা। তোমার জন্য গৌতমদা এভাবে আজকে গাইতে হবে কখনো ভাবিনি। তোমার সাথে শেষ সাক্ষাৎটা মনে থাকবে, খুব আনন্দ করেছিলাম, তুমি খাইয়েছিলে। তো শুধু ঈশ্বরের কাছে, ঠাকুর মা স্বামীজির কাছে প্রার্থনা করব তুমি যেখানেই থাকো তুমি ভালো থেকো আর আমাদের অনেক অনেক আশীর্বাদ করো। আমি সঞ্জুর জয়দা আর গোলাপ বৌদি। সঞ্জুদের পিছনের বাড়ি, মাঝে একটা ছোট পাঁচিল, মধ্যেখানে একটা গেট, 24x7 দুই বাড়ির মধ্যে যোগাযোগ। কখনো ভাবিনি যে ওর থেকে বয়সে এত বড় হয়ে
আমাকে ওর স্মৃতির উদ্দেশ্যে কিছু বলতে হবে। অনেক কথা মনে পড়ে ওর ছোটবেলা, তখন 3-3.5 বছর বয়স। গর্বিত বাবার হাত ধরে আমাদের বাড়িতে ছোট্ট ফুটফুটে ছেলেটা আসতো। কত কবিতা আবৃত্তি করত, একটার পর একটা। তারপর বড় হয়েছে, ডানপিটে হয়েছে, নানান জায়গায় দুষ্টুমি, বাড়িতে লোকজন কমপ্লেন করতে আসতো। একবার মনে আছে মেসোমশাই এমনই কোনো একটা কমপ্লেন পেয়ে একটা লাঠি হাতে সঞ্জুকে মারবার জন্য তাড়া করেছেন। এ ঘর ও ঘর, এ ঘর ও ঘর। সেই সময় আমার ছোট বোন সেখানে উপস্থিত ছিল। ঠিক যখন লাঠিটার বাড়ি পড়ল, তখন সেটা পড়ল আমার বোনের গায়ে। সঞ্জু সেখানে নেই, পালিয়ে গেছে। সঞ্জুকে কখনো দেখিনি সোজা রাস্তায় বাড়ি ফিরতে। স্কুল থেকে ফেরার সময় পাঁচিলের ওপরে ব্যালেন্স করতে করতে হাঁটবে, তারপরে বড় একটা লাফ দিয়ে বাড়ির দরজা দিয়ে ঢুকবে। ওর সাথে আনন্দের স্মৃতি প্রচুর। এত হেল্পফুল ছিল, যে কোনো ব্যাপারে বললেই সে আছে। আর ওর ওই আনন্দের স্মৃতিগুলো নিয়ে আমাদের দিন কাটবে। 35-36 বছরের সম্পর্কের কথা তো আর এইটুকু সময় বলা যায় না। তাছাড়া সব কথা আমার হারিয়ে যাচ্ছে, গুছিয়ে বলতেও পারবো না। আমার শুধু মনে হচ্ছে সঞ্জু মা বাবার মাঝখানে বসে আরও সেই দুষ্টু মিষ্টি বিখ্যাত হাসিটা দিয়ে আমাদের এই সব কাণ্ড কারখানা দেখছে। ঠিক আছে ভাই, যেখানেই থাকো ভালো থাকো, আনন্দে থেকো। ঘটনদার সম্বন্ধে কিছু বলতে গেলে প্রথমেই যেটা বলা যেতে পারে যে এই যে ঘটনদার সম্বন্ধে যে আমি পাস্ট টেন্সে কথা বলবো, সেটা সত্যি মানে আমার ভাবতে পারছি না। মানে খুব একটা খারাপ লাগছে। যে মানুষটা এত মানুষকে হাসাতে পারতো, খুব মজা করে থাকতো এবং খুব খেতে ভালোবাসতো, সব থেকে বেশি গান শুনতে ভালোবাসতো। তো আজকে সত্যি মনে পড়ছে মানে এই মানুষটা এরকমভাবে হয়তো না চলে গেলেও পারতো, কারণ খুব খারাপভাবে খারাপ দিন দেখে একটা খারাপ এই কোভিডের জন্য মানে আনএক্সপেক্টেড। আর আর এটা অ্যাকসেপ্ট করতেও সত্যি আমরা যে মানুষগুলো ঘটনদাকে ভালোবাসি তাদের ক্ষেত্রে সমস্যা হচ্ছে। যদি কিছু স্মৃতি নিয়ে কথা বলি, মানে অনেক ছোটোবেলা থেকে ঘটনদাকে দেখছি এবং অনেক একসাথে অনেক গান করতাম। যখন প্রথম সেই ব্যান্ডের গান শোনা শুরু করেছিলাম, ঘটনদা আমাকে প্রথম গৌতম চট্টোপাধ্যায়ের কথা বলেছিল, একসাথে গান শুনতাম। অনেকবার আড্ডা মেরেছি আমার পিসির বাড়ির মানে পুজোর সময়। মানে অনেক ভালো অনেক স্মৃতি আছে। তো মানে সেগুলো এখন মনে পড়ছে অনেক কিছু, যে মানুষটাকে আর পাবো না, আর আর আড্ডা মারা যাবে না, কথা বলা যাবে না। আর সবথেকে বেশি খারাপ লাগবে যখন আমরা ভাইফোঁটায় একসাথে সব ভাইয়েরা বসবো এবং ঘটনদাকে পাবো না। এটা কিন্তু এই এই জায়গাটা কেউ কখনো পূরণ করতে পারবে না এবং এবং সেই ফাঁকা জায়গাটা কিন্তু থেকে যাবে। মানে মনে পড়বে, খারাপ লাগবে, কিন্তু আজকে ঘটনদা নেই, ঘটনদা চলে গেছে। মানে আর আর কীভাবে কি বলবো, কিছু সত্যি আর কিছু বলার নেই। তুমি যেখানেই থাকো ঘটনদা, খুব ভালো থাকো, আমাদেরকে অনেক ভালোবাসো, অনেক আশীর্বাদ করো। তোমার থেকে অনেক কিছু শিখেছি, অনেক কিছু জেনেছি, অনেক ভালো ভালো সময় কাটিয়েছি। তো আশা করছি তুমিও ভালো থাকবে এবং আমাদের সকলকে আশীর্বাদ করবে যাতে আমরা ভালো থাকি। ঘটনদা মানেই একটা ভালো লাগার আর ভালোবাসার মানুষ। ঘটনদা মানেই দুঃসময় পাশে থাকা। ঘটনদা মানেই একটা প্রচণ্ড পজিটিভ আইডিওলজি।
ঘোতনদা মানেই সোজা সাপটা কথা বলা। বেশি কিছু বলতে পারবো না, কারণ খোতনদার ব্যাপারে যদি কিছু বলতে হয় আমাকে, আই থিঙ্ক আমি সেটা জাস্টিস করতে পারবো না। কারণ আমি এখনো পর্যন্ত সেই স্টেট থেকে উঠতে পারিনি যেই স্টেটে আমাকে এই কনসিয়েন্সটা দেবে যে ঘোতনদা আমাদের মধ্যে নেই। তো ক্ষমা করবেন আমাকে, যেটা করতে পারবো, যেটা ভালো করতে পারি রাদার, সেটাই করার চেষ্টা করছি। মম জীবন যৌবন মম অখিল ভুবন, মম জীবন যৌবন মম অখিল ভুবন, তুমি ভরিবে গৌরবে নিশীথিনী সম, তুমি রবে নীরবে হৃদয়ে মম, তুমি রবে নীরবে। নমস্কার। এই পরিস্থিতিতে বলার সেরকম কিছু নেই। গৌতম মামা হলেও সবসময় ওকে বন্ধু হিসেবেই কাছে পেয়েছি, বন্ধু হিসেবেই দেখেছি, বন্ধু হিসেবেই মিশেছি। অনেক মজার স্মৃতি আছে, অনেক ঘটনা, অনেক হাসি ঠাট্টা, অনেক আলোচনা, অনেক গল্প গুজব, অনেক খাওয়া দাওয়া। এমন একজন মানুষ যার সঙ্গে যে কোনো বিষয় নিয়ে আলোচনা করা যেত, সব সময় কাছে পেয়েছি, সব রকম বিপদে কাছে পেয়েছি। আর এছাড়া আর বলার কিছু নেই। আমাদের সবাইকে এখন মেনে নিতে হবে, মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। বুয়া মামি আর রঙ্গিত, তোমরা যতটুকু পারো শক্ত থাকার চেষ্টা করো। আর কি বলবো, আর কিছু বলার নেই। জানি না তোর কিসের এত তাড়া ছিল, সব ফেলে তুই ছুটলি। মেনে নিতে পারছি না, একদমই মেনে নিতে পারছি না। সকালেই তোর ফেসবুকের পোস্টগুলো খুলে খুলে দেখি, আর মনে পড়ে সেই তোর ওজন কমানোর গল্প। চল মনি, একসাথে ওজন কমানো শুরু করি। 1 মাস পরে তোকে ফোন করে জিজ্ঞেস করব কত কমালি। আর কি বলবো, ঈশ্বর তো নেই, নাহলে কিছু বলার নেই। যেখানেই থাকিস ভালো থাকিস, শান্তিতে থাকিস। হঠাৎ করে খুব তাড়াতাড়ি চলে গেলে কি আর বলবো। এইসব কথা তো খুব একটা প্রকাশ আমি করতে পারি না, ফিলিংগুলো মনের মধ্যেই থাকবে। তাও ছোটোবেলা থেকে তোমাকে দেখছি, খেলাধুলা, খাওয়া দাওয়া, বই, সিনেমা, মজা, হাসি ঠাট্টা, সেই মেমোরিজগুলো রয়ে যাবে। গেট টুগেদার্স উইল নেভার বি দ্য সেম। যেখানে থাকো ভালো থাকো। এই ভিডিওটা না করতে পারলেই হয়তো ভালো হতো, কারণ ঘটনামা তুমি যে নেই এটা অনেকের মতন আমিও ঠিক প্রসেস করে উঠতে পারিনি। মনে হচ্ছে তুমি আছো তোমার বাড়িতে বা নর্থ বেঙ্গলে কোথাও, শুধু একটা ফোনের অপেক্ষা। তুমি বলবে চলে আয় এই রোববার, আবার একটা ইলিশ মাছ খাওয়ার প্ল্যান হবে, অথবা একটা নাটক দেখার প্ল্যান হবে। কি বলবো, যেখানেই থাকো ভালো থাকো। গদনদার সাথে প্রথম দেখা 1988-এর কালী পুজোতে। তার কিছুদিন আগেই আমরা কলকাতায় ফিরেছিলাম নাগপুর থেকে। আর আমার খুব ডিস্টিংক্টলি মনে আছে যে ঘরটাতে পুজো হয় সেই ঘরে আমি বসেছিলাম,
যখন ঘোতনদা ঢুকে এসে আমায় দেখে জিজ্ঞেস করেছিল যে তুই কি ভুলু মামার মেয়ে। তারপর থেকে প্রতিটি ফ্যামিলি ফাংশন হোক, পুজো হোক, আমাদের দেখা হতো। আর যখনই দেখা হতো নিজে থেকে এগিয়ে এসে আমাকে জড়িয়ে ধরে জিজ্ঞাসা করতো কিরে কেমন আছিস, বাড়িতে সবাই ভালো আছে কি না। তো এইভাবে লাস্ট যে দেখাটা আমাদের হয়েছিল সেটা বোধহয় শেষ সেই কালী পুজোতে, 2019-এর কালী পুজোতে রামগড়ে, যখন আমরা অনেকক্ষণ বসে গল্প করেছিলাম বেড়াতে যাওয়া নিয়ে, তারপরে খাওয়া নিয়ে। কারণ ঘোতনদাও খেতে খুব ভালোবাসতো আর আমিও খেতে খুব ভালোবাসি, তাই জন্যে আমাদের প্রায় ডিসকাশন হতো যখনই দেখা হতো যে কোথায় কোন খাবারটা কোন রেস্টুরেন্টে খুব ভালো পাওয়া যায়। সেখানে হয়তো ঘোতনদা ট্রাই করেছে তো আমাকে সাজেশন দিত যে তোকেও গিয়ে ট্রাই করা উচিত। তাছাড়া আর যে মেমোরিজ আছে সেগুলোতে একটা আছে আমার কলেজ ডেজের। আমার কলেজ ছিল এলগিন রোডে, তো ওইখানে কাছেই মিন্টো পার্কে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্ট ছিল রিমঝিম। তো আমার খুব ভালো মনে আছে যে আমি একদিন আমার বন্ধুদের সাথে বসে ওই রেস্টুরেন্টে খাচ্ছিলাম, দোসা খাচ্ছিলাম, যখন ঘোতনদাও সেখানে এসেছিল। তারপরে বন্ধুদের সাথে আলাপ করিয়ে দিই, ওদের সাথে বসে গল্প করে একসাথে। তারপরে যখনই হয়তো কোনো সময় মিন্টো পার্কে কাজ পড়তো, ঘোতনদা আমাকে ফোন করে বলতো যে শোন কালকে কিন্তু আমি যাব, তুই চলে আসিস তোর বন্ধুদের সাথে, আমরা একসাথে আবার খাবো। তো এইভাবে 3-4 বার আমরা সেই সময় বন্ধুদের সাথে আমি গিয়ে খেয়েছি, আর সবার খুব ভালো লাগতো। বিকজ ঘোতনদা ভীষণ ফ্রেন্ডলি একজন পার্সন ছিল, যার সাথেই আলাপ করিয়ে দিতাম তার সাথেই খুব ভালো জমে যেত। এত লাভিং একটা পার্সন ছিল, সবসময় হাসি মুখ। মানে সে যে এখন আমাদের মধ্যে নেই সেটা সিরিয়াসলি আমি ভাবতেই পারি না, মানে অসম্ভব ভাবা যে ঘোতনদা নেই। আমার যতদূর মনে হয় যে সবই কিছু ভালো ছিল, এত একটা মানে ফ্রেন্ডলি আর লাভিং পার্সন। কিন্তু তার সাথে যে একটাই প্রবলেম ছিল যে একটু যদি খাবার ওপরে কন্ট্রোল করতো কিংবা একটু যদি নিজের স্বাস্থ্যের সচেতন থাকতো তাহলে হয়তো আজকে এত আনটাইমলি চলে যেত না। সিরিয়াসলি মানে ইটস হার্ড টু বিলিভ দ্যাট হি ইজ নো মোর। একটাই কথা বলতে পারি যে তুমি যেখানেই থাকো ভালো থেকো, আমরা তো মিস করবোই। বিকজ তোমাকে ছাড়া কোনো ফ্যামিলি ফাংশন খুবই মানে অদ্ভুত লাগবে এরপর থেকে। উই উইল মিস ইউ ঘোতনদা। আজকে তুমি নেই, তোমাকে শ্রদ্ধা জানাবার জন্য আমি, আমার মা, আমার বাবা সকলের তরফ থেকে আমি একটা নাচ করেছি। শারদ প্রাতে আমার রাত পোহালো, বাঁশি বাঁশি তোমায় দিয়ে যাব কার হাতে আমার রাত পোহালো। 11 দিন হয়ে গেল, বিক্রম আজ সকালেই মেসেজ করেছে। জানি না, মানে পরিস্থিতিটা এত খারাপ যে মানে কেমন বেবুক বনে গেছি। ঘোতনদার সঙ্গে যে কোনো পারিবারিক কোনো প্রোগ্রামে দেখা হলেই আমার শুধু মনে হয় হাত নেড়ে জিজ্ঞেস করতো হেই কেমন আছো, আর এক মুখ হাসি। মানে ঘোতনদা কথা বলতোই যেখানেই দেখা হোক, ভিড়ের মধ্যে ওই হাসি মুখটা আর হাত তুলে কেমন আছে জিজ্ঞেস করাটা ভীষণ ভাইরাল। আমার সঙ্গে ফেসবুকে কিছুটা যোগাযোগ হতো, কারণ একই রকমের ভাবধারা, রাজনৈতিক ভাবধারা সেই জায়গা থেকে হয়তো। তো এবার রায়া চলে যাওয়ার পর ঘোতনদার পোস্ট দেখেছিলাম এবং তখন আমি মেসেঞ্জারে কথা বলেছিলাম। ভীষণ কষ্ট পেয়েছিল একটা মানুষ, আমরা কষ্ট সবাই পেয়েছিলাম, কিন্তু একজন মানুষ কি ভীষণ মন থেকে অনুভব করলে, মন থেকে ভেঙে গেলে কষ্ট পায় এবং সেটা আমার মনে হয় যে মানুষ নিজের কষ্টটা ওরমভাবে বলতে পারে সে মানুষ ভীষণ শক্তিশালী আসলে।
সেরকম একটা শক্তিশালী ভালো মনের মানুষ চলে গেছে। জানি না, অনুভূতিও বোধহয় ঠিকঠাক এখন আর হয় না। কষ্ট হচ্ছে খুব। যাদের রেখে গেছেন তারা ভালো থাকুন। ঘটনদার ছেলে ওরকম একজন ভালো মনের মানুষ হোক, বড় হোক, ভালো যারা আছি তারা যেন ওরম ভালো মনের একজন মানুষকে ভালোবেসে ভালো থাকার চেষ্টা করি, আর কিছু না। বড্ড কষ্ট হচ্ছে। অনেক গল্প হয়তো হতো, সেটা আমি ফেসবুকে ওনার পোস্ট দেখে বুঝতাম যে খুব ভালো একজন লাইক মাইন্ডেড গল্প করার মানুষ ছিলেন, যাকে আমরা হারালাম। হ্যাঁ হ্যাঁ, ঘতনির সম্বন্ধে এভাবে বসে বলবো কোনোদিন ভাবিনি। ছোটবেলার অনেক স্মৃতি আমাদের মনের মধ্যে রয়েছে। ছোটোর থেকে আমরা 5 জন, আমি, দাদা, নন্দু দাদা, মুন্টি, ঘতন বড় হয়েছি। কিন্তু ও যে এইভাবে অসময়ে আমাদের না জানিয়ে চলে যাবে সেটা ভাবিনি কোনোদিন। ছোটবেলার অনেক স্মৃতি আমাদের মনে আসে। ছোটবেলায় আমি আর ঘতনি সব থেকে বেশি দুষ্টুমি করতাম একসাথে। ওকে যে এভাবে হারাবো হঠাৎ করে ভাবিনি। যাই হোক, সবাইকে একদিন যেতে হয়, কিন্তু ওর যাওয়াটা একটু অনেক বেশি আগে হয়ে গেল। ব্যাস এইটুকুই, আমার এর থেকে বেশি আর কিছু বলার মতন। Gotanda I first came in association with in the year 2010 when it was Kali Puja at my friend's place, Shubhadipta. And there I remember that he dropped us, since it was a little late, so he dropped us to our place, and then he had that I-10 car, I-20 I think so. And that was the first time that I interacted with him, and ever since then, like, I never even felt for a moment that he is not my brother also. Whenever we met, we talked on different topics. There were diverse topics, like, for example, food, restaurants. That was main because he was a big foodie. And the best part is that he loved to eat and he loved to treat also. I also remember there are several incidents, like in this 12-13 years, there are so many incidents to quote, but you know, the thing is so shocking, like, I really don't have words to commemorate the loss we all had, but it only leaves us to lament over the fact that we will miss our big brother. And on this occasion I would just like to chant a small shloka. Om Sahana Bhavatu Sahano Bhunaktu Sahaviryam Karavavahai Tejasvinavati Tamatsu Ma Vidvishavahai. Om Shanti Shanti Shanti. May your soul rest in eternal peace. We are going to miss you, Gotanda. Long live you in our hearts. ঘতনদার ব্যাপারে বলতে গেলে খুব কম বলা হবে। আজ 11 days হয়ে গেছে, ঘতনদা আমাদের মধ্যে নেই, কিন্তু কোথাও যেন মনে হয় ঘতনদা আমাদের সাথে আছে, আমাদের পাশেই আছে। আমরা ভাবতে পারি না ঘতনদা এইভাবে চলে যাবে। ঘতনদা একজন ভালোবাসার মানুষ, ভালো লাগার মানুষ। কোনো বিপদে আপদে এই মানুষটা সবাই পাশে থেকেছে, সবাইকে সাহায্য করেছে। আজ তার কথা খুবই মনে পড়ে। ভাবতে পারছি না ঘতনদা নেই।
প্রত্যেক বছর আমাদের ঘোতনদার সাথে স্মৃতি বলতে প্রত্যেক বছর ভাইফোঁটা দিনে আমরা দুই বোন মিলে তাকে ফোঁটা দিই। খুব মিস করব খুব মিস করব ওই ভাইফোঁটার দিনটা। আমরা সব ভাই বোনরা, আমার দাদা, ভাই, দীপ, ঘোতনদা একসাথে বসে আমরা দুই বোন মিলে তাদেরকে ফোঁটা দিই। খুবই মিস করব। কোনো আমাদের ভাইয়ের বাড়িতে, শুভাদিত্যর বাড়িতে যখনই কোনো অনুষ্ঠান হয়, যখনই কোনো পার্টি হয়, ঘোতনদা, আমরা হয়তো গ্রুপ সবাই মিলে আনন্দ করছি, ঘোতনদা এসে বলে, কিরে তুলি কেমন আছিস? একগাল হাসি। কিরে তুলি কেমন আছিস, এই কথাটা আর শুনতে পাবো না। আর সেই হাসি মুখটা আর দেখতে পাবো না। খুব দুঃখজনক ব্যাপার, খুব কষ্ট হচ্ছে। ওই মুখটা আমরা আর দেখতে পাবো না। আমরা গ্রুপ মিলে যখনই পুজোর মজুমদার বাড়ি, মানে ভাইয়ের বাড়িতে যখন পুজো হয়, তখন আমরা গ্রুপ মিলে সবাই বসে থাকি। ঘোতনদা এসে আমাদের সাথে জয়েন করে আর বলে, চল আমরা গান গাই। সবাই মিলে আমরা একসাথে মিলে গান গাইতাম। সেই সময়টা আর আসবে না। ঘোতনদা মতো মানুষ জানি না কি বলবো, কিছু বলার নেই, বলতে পারছি না। তুমি যেখানেই থাকো ভালো থেকো। সবাইকে ভালো রেখো, সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে। আমরা আজকে এখানে সমবেত হয়েছি ঘোতনদাকে স্মরণ করার জন্য। ঘোতনদা এমন একটি মানুষ ছিলেন যে সবার বিপদে আপদে সবসময় সবাইকে সাহায্য করেছে। আমার এখনও মনে পড়ে, প্রত্যেক বছর ভাইফোঁটায় ঘোতনদা, আমি, দীপ, বাবাম একসঙ্গে ভাইফোঁটা নিতাম বাবামদের বাড়িতে। উনি হাসি ঠাট্টা করে সবার সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসতেন এবং সবাইকে নিজের করে রাখতেন। আমরা বহুবার একসঙ্গে সমবেত হয়েছি, ছোটোখাটো খাওয়া দাওয়া, পার্টি করতে, এনজয় করতে। এবং ঘোতনদা ছিলেন এমন একটি মানুষ যিনি সবাইয়ের মধ্যে হাসি খুশিভাবে থাকতেও ভালোবাসতেন। নমস্কার। ঘোতন, এই নামটা আমরা যারা সবাই মজুমদার বাড়ির সাথে ওতপ্রোতভাবে জড়িত তাদের কাছে একটি পরিচিত নাম। ও আমাদের সকলেরই একটা প্রিয় মানুষ ছিল, আজও আমাদের মধ্যে নেই। সে কোন মা বাবার দেশে, কোন তারার দেশে সে পাড়ি দিয়েছে সকলকে ছেড়ে। সেটা তার পরিবারের কাছে অত্যন্ত মর্মান্তিক, আমাদের সকলের কাছেও সেটা বেদনাদায়ক। সে তার পরিবারের কাজকর্ম অসমাপ্ত রেখে যে এত তাড়াতাড়ি চলে যাবে, এ কথা একদমই ভাবা যায় না।
সুতরাং তার উদ্দেশ্যে বলি, সে যেখানেই থাকুক, যে তারার দেশেই থাকুক, সে ভালো থাকুক, শান্তিতে থাকুক। তা পরিবারকে সমবেদনা জানাবার ভাষা আমার নেই। সকলে ভালো থাকুক, সকলে সুস্থ থাকুক। আমরা সকলে যে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি, সকলেই নিজেদেরকে দেখে রাখবেন, সকলেই ভালো থাকবেন। ঘোতন গান ভালোবাসত, তাই ওকে উদ্দেশ্য করে আমার একটা ছোট্ট নিবেদন। এই তো হেথায় কুঞ্জ ছায়ায় স্বপ্ন মধুর মোহে, এই জীবনে যে কটি দিন পাব, তোমায় আমায় হেসে খেলে কাটিয়ে যাব দোহে, স্বপ্ন মধুর মোহে। ঝগড়া তো তোমার সাথে অলরেডি অনেক করে নিয়েছি, ফেসবুকে সব লিখেইছি যে তুমি যেটা মনে করলে সেটাই করলে। ভালো কথা, ভ্যাকসিনও নিলে না, ট্রিটমেন্টটাও জানি না কি করলে। আমি শেষবার গত বৃহস্পতিবার দিন ফোন করেছিলাম তোমায়, বোঝানোর চেষ্টা করেছিলাম। অন্তত টেস্টটা করিয়েছিলে, এটাই অনেক। বাকি ট্রিটমেন্টটা তো তুমি তোমার মতন করেই করলে, কোনো কথা শোনারই চেষ্টা করলে না, বা সেদিন হয়তো শোনার মতো অবস্থাতেও তুমি ছিলে না। তারপর আর তোমার সাথে কথা হয়নি। আর যেটুকুনি খবর পাওয়া বাবার মারফত রোববার দিন ডিরেক্টলি, একটাই আফসোস রয়ে গেল। ভাবি বলেছিল শনিবার সকালে আমাকে অনেকবার ফোন করার চেষ্টা করেছে আমার হসপিটালে দেওয়ার জন্য। সেই একটা দিনই আমার কোনো দিন থাকে না, ওই একটা দিনই সকালবেলা আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছিলো। জানি না হয়তো দিলে কি হতো, বা এটাই ডেস্টিনি ছিল কি না। তুমি হয়তো এসবে বিশ্বাস করতে না, কিন্তু যাই হোক, যেটাই ডেস্টিনি ছিল। তো আজকে খারাপ লাগার কথা তো আর কিছু বলার নেই, সত্যি বলার নেই। এইটুকুনি, তোমার ভালো মেমোরিজগুলো নিয়ে থাকতে চাই। চেষ্টা করবো ডিঙ্গো আর ভাবির পাশে যতটা সম্ভব থাকা। জানি না কতটা পারবো, তোমার মতো করে তো নিশ্চয়ই পারবো না, তবে চেষ্টা নিশ্চয়ই করে যাব। ভালো থেকো, যেখানেই আছো ভালো থেকো। ঠাকুর দেবতায় তো তুমি বিশ্বাস করতে না, সেসব নিয়ে কিছুই বলবো না। তোমার জ্ঞানগুলো মনে রাখার চেষ্টা করব, পালন করতে কতটা পারবো জানি না। আর তবে সবচেয়ে বেশি মিস করব আমার সেজে গুজে তোলা ছবিগুলো। সেগুলো আর কেউ কোনো দিন তুলে দেবে না। তোমার কাছে যেগুলো রয়ে গেছে সেগুলো পাবো কখন কী করে জানি না, বলেছিলে দেবে, তাই ওঠোনি। ঘোতনদার সম্বন্ধে ওই ট্রিবিউটটা এফবিতে আমাকে মহুয়া দেখালো, দেখছিলাম, অনেক লম্বা, খুব ভালো লাগছিল। ওটা মন দিয়ে দেখতে হবে। ওকে বললাম আমি রাতে দেখব, অফিস থেকে ফিরেই বললো ওর এফবিতে আপলোড করা আছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে তোমার কিছু আছে এখানে? ও বললো যে না, আমি এইমাত্র একটা বাইট পাঠিয়েছি, তো ওটা এডিট করে পরে এটার সাথে অ্যাড হবে। তো কী জানি মনে হলো, আমি বললাম আমিও একটা তাহলে বাইট পাঠাই। এটা সেরকমই একটা চেষ্টা, একদমই আনপ্রিপেয়ার্ড, একদমই ইমপ্রম্পটু। প্রথম যখন খবরটা শুনলাম, আকস্মিক খুবই। মৌমাদের বাড়ির দিকে এর আগে অনেক এরকম মৃত্যুর খবর, দুঃখজনক খবর শুনেছি। সবাইকে যে আমি চিনি, কোথাও হয়তো দেখা হয়েছে ওই রকম, কিন্তু রেজিস্টার করে না, এবং সেইভাবে অত পরিচিতিও নেই। কিন্তু ঘোতনটা ঠিক ওই রকম মৌমাদের বাড়ির লোক হিসেবে নয়, ঘোতনদা হচ্ছে একজন বন্ধুর মতো, অভিভাবকের মতো। তাই খবরটা হঠাৎ শুনে কীরকম একটা হিট করলো, একটা জলজান্ত মানুষ। খুব যে দেখা হয়েছে তার নয়, আগে অনেক হতো, ইদানিংকালে হয়নি। ফোনে কথা হয়েছে, কিন্তু কিছু কিছু লোক খুব কম সময়ের ইন্টারাকশন একটা ইম্প্যাক্ট ফেলেছে দেয়। ঘোতনদা সেরকমই একটা লোক। আমার সাথে মহুয়ার আলাপ 8 বছর আগে। আমরা দুজনেই তখন ডিভোর্সি,
এবং একটা লিভ ইন রিলেশনশিপ দিকে এগোচ্ছিলাম। মৌয়ার অপরিসীম সাহস, কেন 498 এ খাওয়া একটা ছেলেকে বিশ্বাস করে নিজের একটা এস্টাবলিশমেন্ট ছেড়ে এখানে চলে আসা সল্টলেকে। মনে যে একদম সংশয় ছিল না তা নয়, কিন্তু যেটুকু ছিল সেটুকু কিন্তু ওই ঘতনদা একজন লোক যে বোধহয় সাহায্য করেছিল এটাকে কমপ্লিটলি সরিয়ে দিতে। আমরা প্রায়, আমি অফিস থেকে সল্টলেকে অফিস করে মৌয়ার ওখানে অফিসে ওই একাডেমিতে যেতাম, আবার ওকে গাড়ি করে কোথাও আমরা একটা বাইরে খেতাম বা সল্টলেকে আসতাম, আবার ফেরত দিয়ে যেতাম। আমাদের একটা খুব প্রিয় খাবার জায়গা ছিল চেন্নাই এক্সপ্রেস বলে, অভিষিক্তার ওখানে। তো ওখানে ঘতনদা কিন্তু আমাদের সাথে কয়েকবার এসেছিল, এবং কমিউনিস্ট তো খুব ভালো ব্রেন ওয়াশ করতে পারে, তো মৌমাকে খুব ভালো করে ব্রেন ওয়াশ করেছিল আমার ফেভারে। ঘতনদাকে মানুষ হিসেবে সবাই চেনে, মানে ঘতনদা মানুষটাকে সবাই চেনে কীরকম, আর ঘতনদা মানুষ চেনার চেষ্টা করে না, সম্পর্ক চিনতে পারে। তাই দুজনের মধ্যে যে ভালোবাসার বীজ অঙ্কুরিত হচ্ছে বা এটা হতে পারে, সেই সম্ভাবনাটা দেখেই বোধহয় এই ব্রেন ওয়াশটা করেছে। এমনকি আমার পরেও একটা দিন মনে আছে, একবার আমাদের কী একটা হয়েছিল, ঝামেলা হয়েছিল, কিছু হয়েছিল, তারপরে মৌয়া ঘতনদাকে সাথে করে নিয়ে এসেছে রাগ কমার পর কিছুদিন পরে, মানে ওর দলের অ্যাডভোকেট হয়ে। কিন্তু অদ্ভুতভাবে ঘতনদা পুরোপুরি আমাকে সাপোর্ট করি পুরো জিনিসটা বলে গেল। সবটাই যে আমি 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 আজও মনে করি আমি অনেকটাই ঠিক ছিলাম, কিন্তু পুরোটা যে ঠিক ছিলাম তা হয়তো নয়, কিন্তু ঘতনদার মনে করলো পুরোটাই আমি ঠিক ছিলাম। বুঝতে অসুবিধা নেই যে মানুষের লোক ঘতনদা যে মৌহার হয়ে এসছে মৌহার দলে, সেটা একেবারেই আমার কাছে খাড়া করতে চাইনি। তো এইভাবেই সম্পর্ককে আরও দৃঢ় করার অনেক প্রচেষ্টা করেছে। পরে কয়েকটা নেমন্তন্ন বাড়িতে গেছি ঘতনদাদের, যেমন খেতেও ভালোবাসতো সেরকম খাওয়াতেও ভালোবাসতো। আমার এক খুব প্রিয় বান্ধবী, আমার ব্যাচমেট ভাস্বতী গামনি, কোনো সূত্রে খুব কৃতি ছাত্রী আমাদের কলেজে, অল টাইম হাওয়ার্ড, IIM এরকম স্ট্যাটিস্টিশিয়ান। তো ঘতনদার সাথে কীভাবে একটা পরিচয়। ভাস্বতী খুব কম কথা এলো, কিন্তু সন্দীপ ভট্টাচার্যের কথা শুনলে আবার ঘতনদা কীরকম একটা হয়ে যায়। ঘতনদা অনেক কিছু করে, কী করে আমি ঠিক তাও জানি না, ব্যবসা করে, চাকরি করে, এই করে ওই করে, কিন্তু ওই একটা ঘতনদা অনেক কিছু করে, অনেক বড় পরিধি, অনেক লোকের মানুষ। এইরকম মানুষরা, আমাদের সবচেয়ে বড় ভয় হচ্ছে রোগে কষ্ট পাওয়া, আর একটা ভয় হচ্ছে বয়সকালের কষ্ট। তো এই রকম মানুষ যে নিজের লাইফ অন্যের জন্যে উৎসর্গ করেছে এবং সবসময় ঝাঁপিয়ে পড়েছে অন্যদের জন্যে, সেই দুটো ভয় থেকেই এই দুটো ভয়েরই কোনো কারণ তার মধ্যে ঘটেনি, এটাই ব্যাপার। পরে আবার কেউ আসবে কি না, কোথায় থাকবে আমরা কেউ জানি না, আমরা শুধু দেখি জিনিসটা ছাই হয়ে গেছে, বাকিটা সবই আমাদের ভালোবাসার বিশ্বাস। কিন্তু আমি এই আশা করতে পারি পৃথিবীতে কলকাতা শহরে আরও অনেক ঘতনদা হয়ে উঠুক, তারা মৌয়ার জ্যাঠতো দাদা না হলেও, এইটুকুই বলা। Rama
দেখো আলোয় আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া। ভরে থাকুক আমার মুঠো, দুই চোখে থাকুক ধারা। এলো সময় রাজার মতো, হলো কাজের হিসেব সারা। বলে আয় রে ছুটে